ফিলিস্তিনের গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন। নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে চীন ও রাশিয়া। এদিকে হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছে এটি ফিলিস্তিনিদের অধিকার ও দাবি পূরণে ব্যর্থ। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। When you meet with the president of Syria, গত ১০ অক্টোবর ডোনাল্ড ট্রাম্পের যে ২০ দফার ভিত্তিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেগুলোকে কিছুটা সংস্কার করে নতুন খসড়া প্রস্তাবটি তৈরি করে ট্রাম্প প্রশাসন। খসড়া অনুযায়ী আইএসএফ এর দায়িত্বের মধ্যে থাকবে হামাস ও অন্যান্য অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র স্থায়ীভাবে অপসারণ, বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং মানবিক রুটগুলো রক্ষার ব্যবস্থা। একই সঙ্গে প্রস্তাবে গাজায় নতুন একটি প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনেরও সুপারিশ রয়েছে। প্রস্তাবটিকে মোট ১৩টি দেশ সমর্থন জানায়। এর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া রয়েছে। কোনো দেশ বিরোধিতা করেনি, তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। এই ভোটকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, শান্তির জন্য গঠিত বোর্ডের সভাপতিত্ব করবেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি মাইক ওয়াল্ডস নিরাপত্তা পরিষদে বলেন, প্রস্তাবে গৃহীত হওয়া গাজার স্থিতিশীলতার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইএসএফ এর কাজ হবে অঞ্চল নিরাপদ রাখা, গাজাকে নিরস্ত্রীকরণের সহায়তা, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা, অস্ত্র অপসারণ এবং ফিলিস্তিনি বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছে এটি ফিলিস্তিনিদের অধিকার ও দাবি পূরণে ব্যর্থ। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। ট্রাম্পের এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুই আইএসএফ। পাশাপাশি এতে বোর্ড অফ পিস নামে একটি পরিষদ গঠনের প্রস্তাব রয়েছে, যার নেতৃত্বে থাকার কথা ট্রাম্পের। খসড়া প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছে, যা ইসরায়েল স্পষ্টভাবে বিরোধিতা করে। আরব দেশগুলোর চাপে এই অংশটি অন্তর্ভুক্ত করা হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। গাজা ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে ওসমানীয় আমল পর্যন্ত ২০,০০০-এর বেশি বিরল প্রত্নবস্তু। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান বলেন, ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলতে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রত্নস্থলগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করেছে। সরকারি তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় ৩১৬টির বেশি প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহাসিক ভবন পুরোপুরি কিংবা আংশিক ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর অধিকাংশই মামলুক ও ওসমানীয় আমলের, বাকিগুলো প্রাথমিক ইসলামী যুগ ও বাইজেন্টাইন আমলের। এই ধ্বংসযজ্ঞের বাদ যায়নি মামলুক আমলে নির্মিত ঐতিহাসিক কাসর আল বাসাও। ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহাসিক এই স্থাপনাটি ৮০০ খ্রিস্টপূর্বাব্দের পুরনো। গাজায় যুদ্ধবিরতি বহাল রাখা এবং অবাধ মানবিক সহায়তার শর্তে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি আবারও শুরুর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। গাজায় যুদ্ধের কারণে গত অগাস্টে ইসরায়েলে অস্ত্র বিক্রি স্থগিত করেছিল দেশটি, কিন্তু সেই স্থগিতাদেশ তুলে দিয়েছে বার্লিন। তবে তারা শর্ত দিয়ে বলেছে এর জন্য ইসরায়েলকে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি বহাল রাখতে হবে এবং মানবিক সহায়তা প্রবেশের দ্বারও অবাধ থাকতে হবে। যুক্তরাষ্ট্রের পরে ইসরায়েলে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে জার্মানি। দেশটি জানিয়েছে আগামী ২৪ নভেম্বর থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানির উপর স্থগিতাদেশ তুলে নেওয়া হবে। একই সঙ্গে গাজায় মাঠ পর্যায়ের পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা তা নজরে রাখা হবে বলেও জানিয়েছেন জার্মান সরকারের এক মুখপাত্র আরও বলেন, জার্মানি দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং গাজা পুনর্গঠনেও সমর্থন দিয়ে যাবে। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা আছে তার। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুদেশের সহযোগিতার সম্পর্ক আরও গভীর করা, একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে সম্পর্ক আরও বিস্তৃত করা। ২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।
সৌদি আরবের গোয়েন্দারা ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খাশোগিকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। অনেকে অভিযোগ করেছিলেন খাশোগি হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের হাত রয়েছে। পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। যুবরাজই খাশোগিকে অপহরণ বা হত্যার অনুমোদন দিয়েছিলেন। এদিকে সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরের আগে একথা জানিয়েছেন তিনি। ট্রাম্প জানান সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান বিক্রয়ের বিষয়টি তিনি বিবেচনা করছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এই বিক্রয় নীতিগত বিষয়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে, যা মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যর সম্ভাব্য পরিবর্তন ঘটাতে পারে। এছাড়া প্রতিবেদনে আরও বলা হয় ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির বিষয়টি এমনভাবে বিবেচনা করা যাতে ইসরায়েলের সামগ্রিক অগ্রাধিকার বজায় থাকে। সৌদি আরব এই বছরের শুরুতে ট্রাম্পের কাছে জেট কেনার জন্য সরাসরি আবেদন করেছিল। প্যানোরামা তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনার পর ক্ষমা চায় বিবিসি। আর বিবিসির ক্ষমা প্রার্থনার পর অনেকেই ভেবেছিলেন ট্রাম্প হয়তো মামলার হুমকি থেকে সরে আসবেন, কিন্তু ট্রাম্প জানিয়েছেন তিনি বিবিসির বিরুদ্ধে মামলা করবেন। আর সেখানে ক্ষতিপূরণ চাওয়া অর্থের পরিমাণ হতে পারে $5 বিলিয়ন বা $500 কোটি। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনার ঘটনায় বিবিসি দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিবিসি এই সম্পাদনাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করলেও ট্রাম্প তা মানছেন না। বিবিসি কর্তৃপক্ষের যুক্তি, ভুল হলেও প্যানোরামার তথ্যচিত্রে ট্রাম্পের বাস্তবিক ক্ষতি হয়নি। তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ও তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রের কোনো চ্যানেলে প্রচারিত হয়নি, তাহলে ক্ষতি হলো কি? কিন্তু ট্রাম্পের স্পষ্ট বক্তব্য বিবিসির বিভ্রান্তিকর সম্পাদনা তাকে গভীরভাবে আহত করেছে। সাংবাদিকদের তিনি জানান, আগামী সপ্তাহেই বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। ক্ষতিপূরণের অঙ্ক হবে $1 থেকে $5 বিলিয়ন মধ্যে। বিবিসি যা করেছে কেউ তা ভাবতে পারেনি। তারা আসলে আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলে দিয়েছে। আমি তাদের বিরুদ্ধে $1 বিলিয়ন থেকে $5 বিলিয়ন মধ্যে মামলা করব, সম্ভবত আগামী সপ্তাহের কোনো এক সময়ে। এদিকে তথ্যচিত্রে ভুল সম্পাদনা নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস। আর বিবিসির চেয়ারম্যান সামির শাহ এক সাক্ষাৎকারে ট্রাম্পকে মামলাবাজ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন, যিনি আইনের আশ্রয় নিতে ভালোবাসেন। কেননা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ট্রাম্প যত মামলা করেছেন তাতে এমন বর্ণনা বিরল নয়। এদিকে ট্রাম্প মামলা করলে বিবিসিকে দীর্ঘ একটি আইনি লড়াইয়ে নামতে হতে পারে। কেননা টিম ডেভি পদত্যাগ করায় এখন বিবিসির শীর্ষ নেতৃত্বকে লড়তে হচ্ছে ট্রাম্পের সঙ্গে, যার আইনি খরচই হতে পারে ব্যাপক। তবে যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি বিবিসির পক্ষে দাঁড়িয়ে বলেছেন, বিবিসি নিউজ দেশের জন্য অন্ধকার সময়ে পাহাড়চূড়ায় জ্বলা আলো, যা মানুষকে ঐক্যবদ্ধ করে। অন্যদিকে ট্রাম্প আবারও বিবিসিকে ভুয়া সংবাদের চেয়েও খারাপ বলে আক্রমণ করেছেন ও সাংবাদিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে উভয় পক্ষের লড়াই আরও তীব্র হচ্ছে। শারমিন স্বপ্না, ৭১। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হতে যাচ্ছে ফ্রান্সের ১০০টি রাফাল যুদ্ধবিমান। সোমবার এ সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্য দিয়ে রুশ আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করছে কিয়েভ। ফরাসি সংবাদ মাধ্যমে জেলেনস্কি বলেন তিনি ১০০টি রাফাল যুদ্ধ বিমানের ক্রয়ের চুক্তিতে স্বাক্ষর করেছেন। ফরাসি রাষ্ট্রপ্রধানের কার্যালয় এলিস প্যালেসের তরফ থেকে সংখ্যাটি নিশ্চিত করা হলেও এগুলো হাত বদলের প্রক্রিয়া বা সময় নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। গত কয়েক সপ্তাহ ধরে ফ্রান্স ইউক্রেনকে কিভাবে আরও আকাশ প্রতিরক্ষায় সহায়তা দিতে পারে এ নিয়ে আলোচনা চলছিল। যদিও ম্যাক্রো সরকার নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সামলে কতটা সহায়তা দিতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। গত মাসে এক বক্তব্যে ম্যাক্রো আরও কয়েকটি মিরাজ যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া ইউক্রেনকে নতুন একটি ব্যাচ অ্যাস্টার 30 ক্ষেপণাস্ত্র দেওয়ার অঙ্গীকার করেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।